গ্যাংটকে পা দিয়েই বুঝলাম এই পিক সিজনে হোটেল বুক না করে এসে পড়াটা বোকামো হয়েছে। কিন্তু এসে যখন পড়েইছি, উপায় একটা হবেই। আমি একা মানুষ, মাথা গোজার জন্য 4টে দেয়াল আর একটা ছাদের অভাব হবে না। যে উদ্যম নিয়ে হোটেল খোঁজা শুরু করেছিলাম তাতে কিঞ্চিত ফাটা পড়ল যখন প্রায় বিকেল পর্যন্ত একটিও থাকার জায়গা পেলাম না। আর বড় জোর 2 ঘন্টা আলো থাকবে। পাহাড়ে সন্ধেটা ঝুপ করে নামে আর তারপরেই শুনশান হয়ে যায় রাস্তাঘাট। এ অভিজ্ঞতা আমার আছে, তাই হোটেল বা নিদেন পক্ষে একটা সরাইখানা পেলেও বর্তে যাই। পিঠে রুকস্যাক নামিয়ে কি করব ভাবছি, এমন সময় এক মেয়েটে মতো লোক এসে বলল, বাবু হোটেল লাগবে? আমি যেন এই দেবদূতের অপেক্ষাতেই ছিলাম। তাও একটু রং দেখিয়ে বললাম, ভাড়া কত, কোন জায়গার হোটেল? লোকটা যেন আমার কথা শুনতেই পায়নি, এমন ভান করে আমার ব্যাগটা পিঠে নিয়ে আমায় বলল, আসুন। আমিও ওকে অনুসরণ করে চললাম মন্ত্রমুগ্ধের মতো। পাহাড়ি চড়াইয়ে 3-4 বাঁক বেঁকে একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। গেটের বাইরে একটা শতচ্ছিন্ন শাল গায়ে জড়িয়ে বসে আছে একজন লোক। বয়স ভালোই হবে, বহুদিনে না কাটা দাড়ি আর চুল একসাথে হাত মিলিয়ে জটার সৃষ্টি করেছে। তাকে পাশ কাটিয়ে আমায় নিয়ে হোটেলে ঢুকলো সেই আগন্তুক। হোটেলের মালিক সম্বোধন করে বললেন, এসো নিখিলেশ। যাক, লোকটার নাম জানা গেল। বুঝলাম ইনি একজন দালাল, হোটেলের থেকে কমিশন খান। যাক গে, ওদের ব্যাপার, ওরা বুঝবে। আমার থাকার জায়গা পেলেই হলো। ভাগ্যদেবী বোধ হয় আমার সাথে একটু পরিহাসের খেলায় মেতেছিলেন। হোটেল মালিক মুরারিবাবু আক্ষেপের সাথে জানালেন যে ঘর ছিল, কিন্তু আধ ঘন্টা আগে এক দম্পতিকে দিয়ে দিয়েছেন। বাইরে তখন পাহাড়ের আড়ালে সূর্যদেব অদৃশ্য হয়েছেন। জমাট অন্ধকার যেন গ্রাস করেছে বিশাল হিমালয়কে। আমি বললাম, খুব বিপদে পড়েছি, যদি আজ রাতটাই রিসেপশনেই কাটাতে দেন তো বড় উপকার হয়, ভাড়াও দিয়ে দেব। মুরারিবাবু হেসে বললেন, না দাদা, সেটা ঠিক হবে না। আমি কাতরভাবে বললাম, যে কোনো ঘর দিন, আমি মানিয়ে নেব। একটু চুপ করে মুরারিবাবু বললেন, একটা ঘর অবশ্যই আছে, কিন্তু সেখানে থাকতে পারবেন কি? আমি স্বস্তির হাসি হেসে বললাম, পারবো না মানে? নিশ্চয়ই পারবো, যত খারাপ ঘরই হোক না কেন, রাস্তায় থাকার চেয়ে তো ভালো। মুরারিবাবু ভ্রুকুটি করে বললেন, ঘর খারাপ নয়, সত্যি বলতে কি এই সানরাইজ হোটেলের সবচাইতে ভালো ঘর। আমি অবাক হয়ে বললাম, তাহলে? আমার কথা মাঝখানে কেটে মুরারিবাবু বললেন, ওই ঘরে বছর 5 আগে এক ইংরেজ সাহেব গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তারপর থেকে ওই ঘরে কেউ থাকে না। প্রচলিত ধারণা আছে এখনও রাতে সাহেব ওই ঘরে শুতে আসেন, আর অন্য কেউ থাকাটা উনি পছন্দ করেন না। আমি একটা বিদ্রুপের হাসি হেসে বললাম, হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, সাহেব ভূত এলে সারা রাত পোকার খেলে কাটিয়ে দেবো। আপনি ঘরটা আমায় দিয়ে দিন। ভদ্রলোক বেশি কথা না বাড়িয়ে রেজিস্টারে নামধাম লিখিয়ে 401 নম্বর ঘরের চাবি দিয়ে দিলেন। পিরামিড ধাঁচের হোটেল, যত ফ্লোর বাড়ছে তত ঘরের সংখ্যা কম, আর 4 তলায় ওই একটাই ঘর। চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। রোজ সকালে পরিষ্কার করা হয়, তাই এত বছর কেউ না থাকলেও ধুলো জমেনি। আলো জ্বালাই ছিল। খাটের উপরে সিলিং থেকে ঝোলানো এক বাতির ঝাড়। ঘরের মাঝখানে খাট, আর তার পাশে একটা টেবিল, তাতে একটা গ্লাস রাখা, সাথে জল ছিল। গ্লাসটা ধুয়ে তাতে জল ভরে রেখে দিলাম। এখন রাত 8টা। ডিনার সেরে একটু বাইরে পায়চারি করলাম। ঘরে যখন ঢুকলাম তখন ঘড়ি বলছে 9:30। লেপটা গায়ে টেনে শুয়ে পড়লাম। অস্বীকার করব না, যে অসীম সাহস ঘর নেবার সময় দেখিয়েছিলাম, তাতে যেন একটু ফাটল ধরেছে। একজন অচেনা কারোর উপস্থিতির অনুভূতি বারবার আমায় ঘিরে ধরছে। দুর্বল মনকে বসে আনতে একটা ঘুমের বড়ি খেয়ে নিলাম, আর তার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। রাত কটা হবে জানি না, একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বলে দিল কিছু একটা গোলমাল আসন্ন, আর তার পূর্বাভাস যেন ঘরের আবহাওয়ার মধ্যেই আছে। যে আলোটা সিধে উপর থেকে খাটের উপর ঝুলছিল, আর যেটা আমি ইচ্ছে করেই নেভাইনি, তার মধ্যে এক অপার্থিব অস্থিরতা লক্ষ্য করলাম। সেই আলো এখন আর স্থির নেই, কেউ তাকে দোলাচ্ছে, আর সারা ঘরময় আলোর খেলা চলছে। জানালা বন্ধ, হাওয়া নেই, তবে কি করে দুলছে ওই আলো?
তার গতি বাড়ছে, পাগলা হাতির মাথার মতো এদিক ওদিক হতে শুরু হয়েছে। আমি ভয়ে হাত বাড়ালাম টেবিলে রাখা জলের গ্লাসের দিকে, কিন্তু এ কি, কোন এক অদ্ভুত জাদু বলে সেই গ্লাস কাঁপা কাঁপা পায়ে যেন আমার দিকে এগিয়ে আসছে। তা সেই অসংলগ্ন চলার ভঙ্গির জন্য জল ছলকে বাইরে পড়েছে। মুহূর্তের মধ্যে আরেকটা ঘটনা ঘটল। আমার পায়ে মৃদু টান অনুভব করলাম। খাটের মধ্যে কেউ যেন প্রাণ সঞ্চার করে দিয়েছে, আর সে চাইছে আমায় ফেলে দিতে। আর তাই সে যেন নিজেকে ঝাঁকিয়ে আমায় বুঝিয়ে দিচ্ছে যে আমি অন্য কারো জায়গা দখল করেছি, যেটা সেই ঘরের আলো, গ্লাস বা খাট কেউই মেনে নিতে পারছে না। আর এই পুরো ঘটনার পেছনে আছে এক অদৃশ্য শক্তি, যে এই ঘরেই উপস্থিত। সে আমার উপস্থিতি কিছুতেই বরদাস্ত করতে পারছে না, আর তাই এই তাণ্ডব তার রাগের বহিঃপ্রকাশ। এক লাফে নেমে পড়লাম খাট থেকে। ভয়ে আমার গলা শুকিয়ে এসেছে, এই ঠান্ডায় সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। নির্বোধের মতো চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? উত্তরে যেটা পেলাম সেটা আমার হৃদস্পন্দনকে দ্বিগুণ করে দিল। আমি স্পষ্ট শুনলাম একটা কান ফাটা অট্ট হাসি, যেটা পাহাড়ে ধাক্কা খেয়ে যেন প্রতিধ্বনিত হতে লাগলো। আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন সকাল হয়ে গেছে। ঘরে সূর্যের আলো ঝলমল করছে। উঠে বসলাম। সমস্ত ঘর লণ্ডভণ্ড, যেন কাল রাতে কেউ প্রলয় নৃত্য করেছে। আর না, মনে মনে স্থির করলাম ঘরটা ছাড়বো, এর চেয়ে রাস্তাও বেটার। ব্যাগ গুছিয়ে নিচে নেমে দেখি ম্যানেজার চা খাচ্ছে। আমায় দেখে একটা হালকা হাসি হেসে বললেন, ধন্যি আপনার ঘুম মশাই, কাল রাতে পুরো গ্যাংটক শহর জেগে গেল, কিন্তু আপনার টু শব্দটি নেই। আমি একটু অপ্রস্তুত ভাব কাটিয়ে বললাম, কি হয়েছিল কাল রাতে? ম্যানেজার চোখ কপালে তুলে বললেন, সে কি মশাই, অমন ভূমিকম্প হলো টের পেলেন না? একবার নয়, পরপর 3 বার। শেষেরটা ছিল সবচেয়ে জোরে, রিক্টার স্কেলে রিডিং ছিল 6.2। আমি একটা বোদ্ধা ভাব এনে বললাম, জানি তো, ওইসব সময় না বেরোনোই ভালো। আচ্ছা, ওভাবে হাসছিল কে কাল রাতে? এর উত্তরও দিলেন ম্যানেজার মুরারিবাবু। একটা আড়মোড়া কেটে বললেন, ওটা জগাই, ওই জটাধারী পাগলটা গেটের সামনেই থাকে। সবাই ভয়ে দৌড়চ্ছিল, দেখেই নাকি ওর হাসি পেয়ে গিয়েছিল। আমি আর কথা এগোলাম না, চাবিটা ফিরিয়ে দিয়ে বললাম, একটু ঘুরে আসি। ম্যানেজার বললেন, তাড়াতাড়ি আসুন, একসাথে ব্রেকফাস্ট করব, আর তারপর আপনাকে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম দিয়ে দেবো দোতলায়। আজ খালি হলো।